সিন্ডি হলার হাতে হচ্ছে একের পর এক রহস্যময় খুন। রবিন দিন দিন দুর্বল ও ফ্যাকাশে হয়ে পড়ছে। মুসা মরিয়া হয়ে যাচ্ছে সবাইকে বোঝাতে, কিন্তু সবাই ওকে পাগল ভাবছে। রবিনের অবস্থার জন্য মুসা দায়ী করছে কণিকাকে। মুসা কি পারবে রবিনকে বাঁচাতে, ভ্যাম্পায়ারগুলোকে শেষ করে দিতে? আসসালামু আলাইকুম, আমি মিতুল। আপনাদের সবাইকে গল্পের গপ্পতে স্বাগতম। এখানে দেশ বিদেশের নানা স্বাদের নানা ক্যাটাগরির, যেমন গোয়েন্দা, ভৌতিক, অ্যাডভেঞ্চার, রূপকথা সহ নানা ধরনের ছোট বড় গল্প শোনানো হয়। আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারেন। আমাদের গল্পগুলো কেমন লাগে সেগুলো আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজ আপনারা শুনবেন কিশোর গোয়েন্দা সিরিজের জনপ্রিয় লেখক রকিব হাসান রচিত ভ্যাম্পায়ার দ্বীপ, তার তৃতীয় ও অন্তিম পর্ব। প্রথম পর্ব দুটির লিংক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে শুরু করছি রকিব হাসান রচিত ৩ গোয়েন্দা সিরিজের ভ্যাম্পায়ার দ্বীপ, তার তৃতীয় ও অন্তিম পর্ব। গাঢ় ছায়া দাঁড়িয়ে আছে মেয়েটা মঞ্চের পেছনে। বড় বড় হয়ে গেছে চোখ, ঠোঁট ফাঁক। কেন? দাঁতের জন্য? এখনো গুটিয়ে নেয়নি সদন্ত। যেন মুসার মনের কথা পড়তে পেরেই তাড়াতাড়ি মুখের কাছে হাত নিয়ে গেল কণিকা। চিৎকার ঠেকালো না সদন্ত গোপন করলো, বোঝা গেল না। আবার অভিনয় করা হচ্ছে। রাগ লাগলো মুসার। বলবে নাকি এসব ভণ্ডামি বন্ধ করতে? বলবে আমি জানি তুমি ভ্যাম্পায়ার? না, আপাতত না বলাই ভালো। সব দ্বিধা দ্বন্দ্ব ভয় ঝেড়ে ফেলে গটমট করে ওর দিকে এগিয়ে গেল মুসা। মঞ্চের পেছনে ছায়া এসে দাঁড়ালো, খপ করে চেপে ধরল কণিকার একটা হাত। হ্যাঁচকা টানে নিয়ে এলো ছায়া থেকে আলোতে। এতক্ষণ যেন লাশটাকে চোখে পড়ল কণিকার। ছোট্ট একটা চিৎকার বেরোলো মুখ থেকে, চোখে ফুটলো বিস্ময়, কুঁচকে গেল কপাল। নিজের অজান্তেই পিছিয়ে গেল এক পা। গর্জন করে উঠল মুসা, বলল, এখানে কি তোমার? আমি তো জানতাম তুমি রবিনের সঙ্গে রয়েছো। নিঃশ্বাস ভারী হয়ে গেছে কণিকার। বলল, ছিলাম, কিন্তু ও অতিরিক্ত দুর্বল। হাঁটা তো দূরের কথা, দাঁড়াতেই পারছিল না। বাড়ি চলে যেতে বললাম। একটা জরুরি কথা মিসেস রথরককে জিজ্ঞেস করতে থিয়েটারে ফিরে এসেছিলাম আমি। কিন্তু থেমে গেল সে। আর ন্যাকামি করতে হবে না, মনে মনে বলল মুসা। তুমিই খুন করেছ মহিলাকে, কোনো সন্দেহ নেই আর আমার। জিজ্ঞেস করলো, কতক্ষণ আগে এসেছো? কণিকা বলল, এই তো মিনিট খানেকও হয়নি। মিসেস রথরকের লাশটা দেখে কি করব ভাবছি, এই সময় একটা শব্দ কানে এলো। ভাবলাম খুনি ফিরে এলো বুঝি। তাড়াতাড়ি লুকিয়ে পড়লাম, কারণ আমাদের এই খুনিটা ডেঞ্জারাস। বাগে পেলে আমাকেও ছাড়তো না, তাই সাংঘাতিক ভয় পেয়ে গিয়েছিলাম। পরে দেখি তুমি। মুসা বলল, আমি পুলিশকে ফোন করতে যাচ্ছি। মাথা ঝাঁকালো কণিকা। লবিতে দৌড়ে গেল মুসা। ফোন আছে ওখানে। থানায় ফোন করলো। ডিউটি অফিসার বলল কয়েক মিনিটের মধ্যে লোক পাঠাবে। পুলিশ এবার আমাকে দেখলে খুশিতে মাথায় তুলে নাচবে। তেতো হয়ে গেল মুসার মন। আছাড় দিয়ে নামিয়ে রাখলো রিসিভার। ঘুরে দাঁড়াতেই দেখলো কয়েক ফুট পিছনে দাঁড়িয়ে আছে কণিকা। বুকের মধ্যে আবার ধড়াস করে উঠল মুসার। মনে পড়ল কণিকা ভ্যাম্পায়ার। একটা ভ্যাম্পায়ারের সঙ্গে একা একা ঘরে রয়েছে সে। ৩-৩টে খুন যে ইতিমধ্যেই করে ফেলেছে। পিছিয়ে যেতে শুরু করলো মুসা। দেয়ালে গিয়ে পিঠ ঠেকলো। কণিকার চোখে চোখ। এক পা আগে বাড়ল কণিকা। আরেক পা। আর দাঁড়ালো না মুসা। ঘুরে দৌড় মারলো। চিৎকার করে ডাকলো কণিকা, মুসা, শোনো, দাঁড়াও, পালাচ্ছ কেন? কিন্তু ফিরেও তাকালো না মুসা। এক ছুটে বেরিয়ে গেল দরজা দিয়ে। বাইরে গিয়ে পুলিশের অপেক্ষা করা বরং ভালো। নিরস্ত্র হয়ে এক ঘরে একটা ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের সঙ্গে থাকার চেয়ে
বাইরে থাকাই ভালো। সৈকতে লোক চলাচল নিষিদ্ধ করে দেওয়ার কথা ভাবছে পুলিশ, বলল মুসা। রবিন আর টনির সঙ্গে বসে বসে পাথর ছুটছে পানিতে। মিসেস রথরক খুন হওয়ার পর 3 দিন পেরিয়ে গেছে। খুনিকে ধরতে পারেনি পুলিশ, কোনো মোটিভই বের করতে পারেনি। 3 খুনের কোনটারই কোনো কিনারা করতে পারেনি ওরা, সূত্র পায়নি। কিন্তু মুসার ধারণা পুলিশ আসল ব্যাপারটা জানে। ভ্যাম্পায়ারের কথা না জানলে সৈকত বন্ধ করে দেওয়ার কথা মাথায় আসতো না ওদের। কিন্তু পুলিশ ভূত বিশ্বাস করলে লোকে হাসবে, তাই এই ঘোষণা দিতে পারছে না। রবিনকে কথা দিয়েছে মুসা, ওর সঙ্গে ভ্যাম্পায়ারের আলোচনা আর করবে না। টনি অবশ্য খোলাখুলি কিছু বলছে না, তবে মুসা বুঝতে পারছে কেউ এই আলোচনা করতে চায় না। একটা সান্ত্বনার কথা, রবিনের দুর্বলতা যা ছিল তার চেয়ে আর বাড়েনি, তবে মুখের দিকে তাকানো যায় না এখনো। কণিকা নিশ্চয়ই ওকে রেহাই দিয়েছে, রক্ত খাওয়া বন্ধ করেছে। তবে মুসা জানে আপাতত বন্ধ করেছে, সুযোগ পেলেই আবার খাবে, কোনো সন্দেহ নেই। মায়া করে ভ্যাম্পায়ার তার শিকার ছেড়ে দিয়েছে, এ কি কোনোদিন হয়? মেজাজ খারাপ করে একটা গোল পাথর তুলে নিয়ে পানিতে ছুঁড়ে মারল মুসা। একটা ঢেউ তখন তীরে আছড়ে পড়ে ভাঙছে, তার মাথায় গিয়ে পড়ল পাথর। পানি ছুঁয়ে ছুঁয়ে ব্যাঙের মতো কয়েক লাফ দিয়ে কিছু দূর গিয়ে তারপর ডুবলো। মুসার মতো মারার চেষ্টা করলো টনি, হলো না, ডুবে গেল। বলল, কি করে মারো তুমি? তোমারটা লাফায় আর আমারটা ডুবে যায়। জবাব দিল মুসা, মারার কায়দা আছে। হাসলো রবিন। মুসার মনে হলো জোর করে হাসা। আজকাল আর হাসি আসে না ওদের। 3-3টে মানুষ খুন হওয়ার পর, বিশেষ করে পরিচিত আর বন্ধুজন, হাসি থাকার কথা নয়। রবিন বলল, সৈকতের চলাফেরা সত্যি বন্ধ করে দিবে? মাথা ঝাঁকিয়ে টনি বলল, তাহলে আর এখান থেকে লাভটা কি হবে আমাদের? বাড়ি ফিরে যাওয়াই ভালো। মুসা বলল, পুলিশও সেটাই চায়। টনি বলল, কিন্তু আমার মোটেও যেতে ইচ্ছে করছে না। আবার সেই একঘেয়ে পরিবেশ, কাজ নেই, কর্ম নেই, সময় কাটতে চাইবে না। না, সৈকত বন্ধ করে দিলেও আমি যাচ্ছি না। সিসিকে নিয়ে আব্বা আম্মা চলে গেলেও আমি থেকে যাব। মুসা বলল, থেকে কি করবে? সৈকতটাই তো এখানে আসল, আর তো তেমন কোনো জায়গা নেই। এখানে যা কিছু আনন্দের সব এই সৈকতকে ঘিরে। ঘড়ি দেখলো টনি, বলল, হুম, তুমি অপেক্ষা করবে বিচ এম্পোরিয়ামে, আমি যাই, পরে কথা বলবো তোমাদের সঙ্গে। সৈকত ধরে হেঁটে যাওয়া টনিকে যতক্ষণ চোখে পড়ল তাকিয়ে রইল মুসা। তারপর ফিরল রবিনের দিকে। মুসা বলল, কণিকা কি তোমাকে বলেছে মিসেস রথরকের গলার দাঁতের দাগ ছিল? জবাব না দিয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো রবিন, হাঁটতে শুরু করলো। ছাড়ল না মুসা। পাশে হাঁটতে হাঁটতে বলল, আমি দেখেছি। কণিকা এই ব্যাপারে কিছু বলেনি? রবিন বলল, না, থাক না ওসব কথা। রবিনের হাত চেপে ধরে হ্যাঁচকা টানে নিজের দিকে ফেরালো মুসা। বলল, শোনো, কণিকা যে ভ্যাম্পায়ার এটা আমাকে প্রমাণ করতে দাও, নইলে তোমাকেও ভ্যাম্পায়ার বানিয়ে ছাড়বে খুব শীঘ্রই। আমি প্রমাণ করতে পারবো। কুঁকিয়ে উঠল রবিন, বলল, ও মুসা, প্লিজ আমাকে রেহাই দাও। রবিনের কথা কানেই তুলল না মুসা। বলল, তুমি দুর্বল কেন? রবিন বলল, ফ্লু কিংবা অন্য কোনো ভাইরাসে ধরেছে। মুসা বলল, তাহলে তোমার গলায় দাগ এলো কোত্থেকে? পোকার কামড় হলে চলে যেত, ভ্যাম্পায়ার হলে যাবে না এত সহজে। আবার গুঙিয়ে উঠল রবিন। মুসা বলল, প্রমাণ করতে পারলে তো বিশ্বাস করবে আমাকে। তোমাকে অনুরোধ করছি, আমাকে একটা সুযোগ দাও। যদি যদি না পারি এ ব্যাপারে আর টু শব্দ করব না কখনো। কণিকাকেও সন্দেহ করব না, কথা দিলাম। হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে রবিন বলল, বেশ, আমি রাজি। বুঝতে পারছি আমি তোমাকে সুযোগ না দিলে আমাকে রেহাই দেবে না তুমি। তবে তোমার ধারণা যে ভুল হবে এখনই আমি লিখে দিতে পারি। স্বস্তির নিঃশ্বাস ফেলল মুসা।
বলল, যাক, খানিকটা এগোনো তাহলে গেল। জিজ্ঞেস করলো রবিন, রাজি তো হলাম, কি করতে চাও এখন? মুসা বলল, প্রথমেই তোমাকে কথা দিতে হবে, প্রমাণ না হওয়া পর্যন্ত কণিকার সঙ্গে একা কোথাও যাবে না। রবিন বলল, এটা কোনো কথা হলো? মুসা বলল, হলো। তুমি যেহেতু প্রমাণ চাও, আমার কথা তোমাকে শুনতেই হবে, নইলে প্রমাণ করবো কি করে? রবিন, শোনো, কোনো মানুষকে যদি ৩ বার ভ্যাম্পায়ারে কামড়ায়, সেই মানুষটাও ভ্যাম্পায়ার হয়ে যায়। জীবন মৃত অবস্থার ভয়াবহ যন্ত্রণা থেকে তাকে মুক্তি দেওয়ার একটাই উপায় থাকে তখন, বুকে কাঠের গজাল মেরে। তাড়াতাড়ি ২ হাত তুলে মুসাকে থামালো রবিন। বলল, হয়েছে হয়েছে হয়েছে, যাব না কোথাও কণিকার সঙ্গে। ব্যাস। মুসা বলল, একা দেখাও করবে না ওর সঙ্গে, আশেপাশে আর কেউ আছে কিনা শিওর হয়ে নেবে। রবিন বলল, বুঝলাম। আর? মুসা বলল, রবিন, আমি ইয়ার্কি মারছি না। রবিন বলল, সে তো দেখতেই পাচ্ছি। ঠিক আছে, যা বলছো করব। মুসা বলল, কথা দিচ্ছ? রবিন বলল, দিচ্ছি। এখন বলো, তোমার উদ্দেশ্যটা কি? কি করতে চাও? মুসা বলল, খুব সহজ। কি করলে ভ্যাম্পায়ার ধ্বংস হয় জানো? রবিন বলল, কণিকার বুকে কাঠের গজাল ঢোকাতে পারবো না আমি। মুসা বলল, ঢোকাতে বলাও হচ্ছে না, তার চেয়ে সহজেই সম্ভব। গজাল ছাড়া অন্য কিসে ভ্যাম্পায়ার মরে বলো তো? রবিন বলল, জানি না। মুসা বলল, রোদ, সূর্যের আলো। রবিন বলল, তোমার মাথাটাই পোড়া গেছে। রবিনের কথা হাত নেড়ে ঝেড়ে ফেলে দিল মুসা। কি করে মারবে ভ্যাম্পায়ারকে বোঝাতে লাগলো। এই সময় পেছনে শব্দ শুনে থেমে গেল। ফিরে তাকিয়ে দেখে কণিকা। স্থির হয়ে গেল মুসা। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ও? কতখানি শুনেছে? হাসি মুখে জিজ্ঞেস করলো কণিকা, কি ব্যাপার? কি আলোচনা করছিলে তোমরা? আমাকে দেখে থেমে গেলে কেন? কণিকার মুখের দিকে তাকিয়ে অনুমানের চেষ্টা করলো মুসা। ওদের পরিকল্পনার কথা কতখানি জেনেছে মেয়েটা? রবিনের পাশে গিয়ে দাঁড়ালো কণিকা। বলল, এমন চুপ করে দাঁড়িয়ে আছে কেন তোমরা? হাঁটবে, না অন্য কিছু করবে? মুসার দিকে তাকালো রবিন। কণিকার দিকে ফিরে বলল, আহ আমি যেতে পারবো না, শরীর ভীষণ দুর্বল। তাড়াতাড়ি বলল মুসা, আম আমাকেও বাড়ি যেতে হবে। কণিকা বলল, বেশ, যাও, কাল দেখা হবে। মেইন স্ট্রিটের দিকে হাঁটতে শুরু করলো সে। কয়েক পা গিয়ে ফিরে তাকিয়ে বলল, ওহো, ভুলে গিয়েছিলাম। আহ কাল সন্ধ্যায় সৈকতে একটা বড় পার্টি হবে, সবাই আসবে, তোমাদেরকেও দাওয়াত দিতে বলেছে। খুশি হয়ে রবিন বলল, তাই নাকি? আম, খুব ভালো খবর শোনালে। কণিকা বলল, তাহলে কাল ওই সময় দেখা হবে। কোনো মতে দায়সারা জবাব দিল মুসা, হ্যাঁ হ্যাঁ। কণিকাকে দূরে চলে যাওয়ার সময় দিল। তারপর বলল, এই, আমাদের কথা শুনে ফেলোনি তো? রবিন বলল, ফেললে আর কি করব, তবে কোনোভাবেই যেন ও অপমানিত না হয় সে খেয়াল রাখতে হবে আমাদের। পরদিন রাতে সৈকতে পার্টিতে এলে মুসাকে জিজ্ঞেস করলো রবিন, ফিরে কোথায় তুমি? খাবার তো সব শেষ। মুসা বলল, হোক গে শেষ, বার্গার খেয়ে এসেছি। হাত নাড়ল কণিকা। হাই মুসা। আরো অনেকগুলো ছেলে মেয়ের সঙ্গে রবিনের পাশে বসেছে সে। মধ্যরাত পার হয়ে গেছে। সারা সৈকত জুড়েই চলছে বিচ পার্টি। কথা রেখেছে রবিন। কণিকার সঙ্গে একা হয়নি একটিবারের জন্য। চোখ বুলিয়ে চারপাশটা দেখল মুসা। হুল্লোড় করছে ছেলেমেয়েরা। সোডা ক্যান ছুঁড়ে মারছে এ ওর গায়ে। খালি ক্যান দিয়ে একটা পিরামিড বানানো হয়েছে। উচ্চতা হবে ৬ ফুট। ক্রমেই আরো উঁচু হচ্ছে ওটা। ভলিবল খেলার চেষ্টা করছে কয়েকজন, অন্ধকারে জলে এরকম বল দিয়ে। বাতাসে কয়লার ধোঁয়া
আর সাগর থেকে ধরা তাজা মাছের কাবাবের সুগন্ধ। কণিকার দিকে তাকালো সে। আজকেই রাতটা কণিকা তোমার জন্য শেষ রাত। রবিনের রক্ত আর খেতে পারবে না তুমি, কারোর রক্তেই পাবে না। ওর প্ল্যানটা হলো রবিনের সঙ্গে কণিকাকে কোনো একটা ঘরে নিয়ে গিয়ে আটকে ফেলবে, বসিয়ে রাখবে সকাল পর্যন্ত। সূর্য ওঠার আগে কোনো মতেই বেরোতে দেবে না। সাগরের ওপারে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, শোনা গেল বজ্রের গুরু গুরু। চিমনি দিয়ে ভলকে ভলকে বেরোনো ধোঁয়ার মতো কোথা থেকে কালো মেঘ এসে ছেয়ে ফেললো রাতের আকাশ। বৃষ্টি! চমৎকার! খুশি হলো মুসা। বৃষ্টি এলে ওর প্ল্যান মতো কাজ করতে সুবিধে হবে। ঘরে ঢুকতে বাধ্য হবে কণিকা। আর একবার ঢুকলে কোনো মতেই ওকে সকালে সূর্য ওঠার আগে বেরোতে দেওয়া হবে না। ডলি এলো এই সময়। টনি আর রবিনের মাঝখানে গিয়ে দাঁড়ালো। ওদের কথা শুনতে লাগলো। বৃষ্টি! আহ, আসে না কেন এখনো? মুসার পাশে বসলো ডলি। কানের কাছে ফিসফিস করে বলল, চলো সৈকতের ওদিক থেকে হেঁটে আসি। মুসা বলল, না বসো, এখন আমার হাঁটতে ইচ্ছে করছে না। আমি এখন সবার সঙ্গেই থাকতে চাই। রবিনের কাছ থেকে কিছুতেই দূরে সরা চলবে না এখন। সুযোগ দিলেই ঘুলিয়ে ভালিয়ে তুলে নিয়ে যাবে ওকে কণিকা। আর গেলেই সর্বনাশ। ভ্যাম্পায়ারের সম্মোহন বেশিক্ষণ এড়াতে পারবে না রবিন। মিনতি ভরা চোখে মুসার দিকে তাকিয়ে আছে ডলি। জোরে নিঃশ্বাস ফেলল। হাঁটতে যেতে রাজি না হওয়ায় ও এত দুঃখ পেল কেন বুঝতে পারল না মুসা। সবার সামনে অপমান বোধ করলো নাকি? দূরে আবার গুরু গুরু শব্দ, আবার বজ্রপাত। নিচে নেমে আসছে কালো মেঘ। এসো বৃষ্টি, আরো তাড়াতাড়ি এসো প্লিজ। কিন্তু মূসার অনুরোধে কান দিল না বৃষ্টি। দূরেই রইল বিদ্যুৎ চমকানো, দূরেই রইল বজ্রের গর্জন। ভোর রাত ৩টের দিকে পার্টিটা হয়ে গেল একেবারে প্রাগৈতিহাসিক। পুনঃ উন্মাদনায় মেতে উঠেছে সবাই। হই হুল্লোড়, নাচা কোদা, যার যা ইচ্ছে চালিয়ে যাচ্ছে। ডলি বলল, মনে হচ্ছে খুনের কথাটা ভুলতে চাইছে সবাই। মাথা নাড়ল মুসা। ডলি বলল, মুসা, এবার তো হাঁটতে যেতে পারি আমরা। সারা রাত এক জায়গায় বসে থাকার ইচ্ছেটা আজ কেন হলো তোমার, বুঝতে পারছি না। কি জবাব দিবে ভাবছে মুসা। এই সময় তাকে সাহায্য করতে এগিয়ে এলো আকাশ। গুরু গুরু করে উঠল মাথার উপর। চমকে উপর দিকে তাকাতেই আকাশে এ মাথা ও মাথা চিরে দিয়ে গেল বিদ্যুতের শিখা। পরক্ষণে বজ্রপাতের বিকট শব্দ। মুহূর্ত পরেই অঝরে নামলো বৃষ্টি। লাফ দিয়ে উঠে হাসাহাসি চেঁচামেচি করতে করতে দৌড় দিল ছেলেমেয়ের দল। আর বাইরে থাকা যাবে না, এখন ঘর দরকার। চিৎকার করে উঠল ডলি। বলল, মুসা, এদিকে। একদল ছেলেমেয়ের সঙ্গে মেইন স্ট্রিট থেকে ছুটল সে। চমৎকার! রবিনের দিকে ফিরে বলল মুসা, শুরু করো। ইঙ্গিতটা বুঝতে পারল রবিন। গম্ভীর ভঙ্গিতে মাথা ঝাঁকালো। কণিকার দিকে ফিরে বৃষ্টির শব্দকে ছাপিয়ে চিৎকার করে বলল, এসো কণিকা, থিয়েটারটা সবচেয়ে কাছে, ওখানেই যাব। থিয়েটারের দিকে দৌড় দিল দুজনে। পিছনে ছুটল মুসা। পাথরের কুচির মতো গায়ে এসে আঘাত হানছে বৃষ্টির ফোঁটা। বাতাসে ঝাপটা দিয়ে এনে এত জোরে চোখে ফেলছে, চোখ মেলে রাখা কঠিন। কাঁধের উপর দিয়ে ফিরে তাকালো। গুড, কেউ নেই। রবিনের পাশ কাটিয়ে গিয়ে এক টানে থিয়েটারের দরজা খুলে ফেলল সে। হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ল রবিন আর কণিকা। মাথার উপরে বিদ্যুৎ চমকালো। থরথর করে বাড়িটাকে কাঁপিয়ে দিল বজ্রপাতের শব্দ। লবিতে দাঁড়িয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো ওরা। কণিকা বলল, বাপরে বাপ, হঠাৎ করে কি নামাটাই না নামলো। ভিজে চুপচুপে হয়ে গেছি। মেঝেতে পা ঠুকে জুতায় ঢুকে যাওয়া পানি বের করতে লাগলো রবিন। বলল, হঠাৎ করে কোথায়? অনেকক্ষণ ধরেই তো গড়াচ্ছে, দাঁড়াতে কষ্ট হচ্ছে ওর, দেখতে পাচ্ছে মুসা। দুর্বল শরীরে এভাবে দৌড়ানো কঠিন হয়ে গেছে ওর জন্য। মুসা বলল, চলো বেসমেন্টে ঢুকে বসে থাকি।
ওখানটায় গরম পাবো, এখানে ঠান্ডা। বেসমেন্টে নামার দরজায় নিষেধাজ্ঞা রয়েছে। থিয়েটারের লোক ছাড়া অন্য কারোর ঢোকা নিষেধ, কিন্তু তালা নেই। সুইচ টেপে আলো জ্বেলে দিল মুসা। এত রাতে আর কে দেখতে আসবে? নিষেধ অমান্য করে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো সে। রইল সবার পেছনে। দরজাটা লাগিয়ে দিল। বেসমেন্ট থেকে বেরোনো দুটো দরজা, একটা দিয়ে ঢুকেছে ওরা, অন্যটা দিয়ে বেসমেন্ট থেকে সরাসরি বাইরে যাওয়া যায়। কোনো জানালা নেই, এক্কেবারে নিখুঁত। এইরকম ঘরই দরকার ছিল। বহু বছর ধরে নাটক হচ্ছে এই থিয়েটারে। নানা রকম জিনিসে বোঝাই করে রাখা হয়েছে ঘরটা। প্লাস্টিকে মোড়ানো পোশাক ঝুলিয়ে রাখা হয়েছে একদিকের দেয়ালে। তার উপরে তাকগুলোতে রয়েছে নানা ধরনের হ্যাট, পুরুষের, মহিলাদের। একটা কাঠের বাক্সের উপর বসে পড়ল মুসা। দুটো টুল খুঁজে নিয়ে তাতে বসলো রবিন আর কণিকা। সকালের অপেক্ষায় থাকতে হবে এখন, আর কিছু করার নেই। রবিন আর মুসা দুজনের একই কথা ভাবছে। কণিকাকে আটকে রাখতে হবে সূর্যোদয় পর্যন্ত। ভিজেছে তিনজনেই। ভেজা চুল নিয়ে অনুযোগ করতে লাগলো কণিকা। মুসা লক্ষ্য করলো ওর হাতে ঘড়ি নেই। তাতে আরো ভালো হয়েছে। সকাল হলো কিনা বুঝতে পারবে না কণিকা। রবিনের চোখে শীতল দৃষ্টি। একে শরীর খারাপ, তার উপর মুসার এসব পাগলামি তার পছন্দ হচ্ছে না। সবই বুঝছে মুসা, বলল না কিছুই। সকাল হোক, রোদের আলো এসে পড়ুক কণিকার গায়ে। ওই দৃষ্টি আর থাকবে না রবিনের। কথা বলতে লাগলো সে, কিন্তু রবিন তাতে যোগ দিতে পারল না বিশেষ। ক্লান্তিতে ভেঙে আসছে শরীর, শুয়ে পড়তে চাইছে। শোয়ার জায়গা নেই বলে বসেই থাকতে হলো। অবশেষে জিজ্ঞেস করলো কণিকা, আহ কটা বাজে? ঘড়ির দিকে তাকিয়ে মিথ্যে কথা বলল মুসা। বলল, আহ 3:15। বাজে আসলে অনেক বেশি। ভোরের আলো ফোটার সময় হয়ে গেছে প্রায়। আর 15 মিনিট পরেই কণিকা আর ভ্যাম্পায়ার থাকবে না। জীবন মৃতের অভিশাপ মুক্ত হয়ে চিরকালের জন্য চলে যাবে পরপারে। দুঃখ হচ্ছে না মুসার, বাঁচিয়েই দিচ্ছে বরং কণিকাকে। জীবন মৃত থাকা যন্ত্রণা বড় সাংঘাতিক। রবিন বলল, আমি আর বসে থাকতে পারছি না। এক্ষুনি গিয়ে বিছানায় শুয়ে পড়তে না পারলে মারা পড়ব। মুসা বলল, কিন্তু এই ঝড়ের মধ্যে দিয়ে যাবে কি করে? কণিকা বলল, এখান থেকে তো বৃষ্টির শব্দও শুনতে পাচ্ছি না। কমলো কিনা বুঝবো কিভাবে? জানালা নেই, কিচ্ছু নেই। চলো উপরে চলে যাই। মুসা বলল, যে নামা নেমেছে এত তাড়াতাড়ি থামবে না। কণিকা বলল, আমি উপরে গিয়ে দেখে আসি। মুসা বলল, তুমি বসো, রবিন যাক। নড়াচড়া না করলে বরং কিছুটা স্বাভাবিক হবে ও। এভাবে বসে থাকলে ঘুমিয়ে লুটিয়ে পড়বে এখানেই। হাসলো কণিকা, বলল, হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক। রবিন, যাও, কোক মেশিন তো আছে উপরে। একটা কোক টোক আনতে পারো কিনা দেখো তো। দ্বিধা করতে লাগলো রবিন। ওর দিকে তাকিয়ে আছে মুসা, মনে মনে তাগাদা দিচ্ছে, যাও না কেন? দেরি করছো কেন? তীরে এসে তরি ডুবিও না। আস্তে করে উঠে দাঁড়ালো রবিন। বুড়ো মানুষের মতো পা টানতে টানতে এগিয়ে চলল সিঁড়ির দিকে। আধা মরা লাগছে ওকে। 5 মিনিট পর তিন তিন ক্যান কোক নিয়ে ফিরে এলো সে। বৃষ্টির কথা বলল, আরো বেড়েছে, কমার তো কোনো লক্ষণই নেই। একটা ক্যান কণিকাকে দিয়ে আর একটা মুসাকে দিল। দেওয়ার সময় চোখে চোখে তাকিয়ে মাথা ঝাঁকালো। ইঙ্গিতটা বুঝলো মুসা। এর মানে বৃষ্টি আসলে থেমেছে, সূর্য ওঠার সময় হয়েছে। কণিকার এখন অগ্নি পরীক্ষার সময়। মুসা জানে এই পরীক্ষায় পাশ করতে পারবে না কণিকা। তাকে আরো 5 মিনিট সময় দিল মুসা। তারপর খপ করে হাত চেপে ধরে হ্যাঁচকা টান মারল। কোক খাওয়া শেষ হয়নি কণিকার। ক্যান থেকে শার্টে পড়লো অনেকখানি। তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল কণিকা, আরে কি করছো? ছাড়ো, ছাড়ো। হাত থেকে ছেড়ে দিল ক্যানটা।
মুসার জুতোতে ছলকে পড়ল কোপ। স্থির দাঁড়িয়ে আছে রবিন, তাকিয়ে আছে রবিনের দিকে। চিৎকার করে উঠল মুসা, রবিন, তাকিয়ে আছো কেন হা করে? দরজা খুলো। কণিকাও চিৎকার করে উঠল, বলল, মুসা, ছাড়ো আমাকে। বাইরে বেরোনোর দরজার দিকে এগিয়ে গেল রবিন। নবে হাত রেখে ফিরে তাকালো কণিকার দিকে। কোকিয়ে উঠল কণিকা, বলল, রবিন, আমাকে বাঁচাও। টানতে টানতে ওকে দরজার দিকে নিয়ে চলল মুসা। রবিনকে বলল, খোলো খোলো। ছাড়া পাওয়ার জন্য রীতিমতো যুদ্ধ শুরু করে দিল কণিকা। লাথি মেরে আঁচড়ে খামচে অস্থির করে তুলল মুসাকে। হাত ঝাড়া দিল, শরীর মোচড়াতে লাগলো। বলল, কি করছো তুমি? ছাড়ো আমাকে। আর দ্বিধা করলো না রবিন। এক টানে খুলে ফেললো দরজার পাল্লা। উপরে উঠে গেছে কংক্রিটের সিঁড়ি। রোদ উঠেছে। সিঁড়ির মাথায় এসে পড়েছে উজ্জ্বল রোদ। কেঁদে উঠল কণিকা, তুমি না বললে এখনো বৃষ্টি হচ্ছে? কই? মিথ্যে কথা বললে কেন? কি করতে চাও তোমরা? মুসার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল সে, কিন্তু পারল না। কবজিতে আরো শক্ত হয়ে চেপে বসলো মুসার আঙ্গুল। ধাক্কা দিয়ে ওকে দরজার বাইরে বের করে দিল মুসা। উপরে এনে ঠেলে দিল রোদের মধ্যে। চিৎকার করে উঠল কণিকা। চোখ মুদে ফেলল মুসা। হঠাৎ করে রোদ পড়াতে মেলে রাখতে পারল না। মাথা সামান্য সরিয়ে নিয়ে আবার মেলল চোখ। খাইছে। নিজের অজান্তেই মুসার মুখ থেকে বেরিয়ে এলো শব্দটা। ভাবতেই পারেনি এমন কিছু ঘটবে। দিব্যি রোদের মধ্যে দাঁড়িয়ে আছে কণিকা, হাসি মুখে তাকিয়ে আছে মুসার দিকে। কিছুই হয়নি ওর। খাইছে। আবার বলল মুসা। ঝুলে পড়ল নিচের চোয়াল। কণিকার গায়ে আগুন ধরছে না, বোমার মতো ফেটে যাচ্ছে না। সকালের রোদে চকচক করছে কণিকার কালো চুল। চোখের উপর হাত এনে রোদে আড়াল করে জিজ্ঞেস করলো, হয়েছে? তোমার প্রশ্ন জবাব পেয়েছো? মুসা ভেবেছিল রবিন রেগে উঠবে, কিন্তু উঠল না, বরং সহানুভূতির দৃষ্টিতে তাকালো ওর দিকে। বলল, আমার শরীরটা ভালো থাকলে আজই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। কথা বলার জন্য মুখ খুলেও বন্ধ করে ফেলল মুসা। কথা খুঁজে পেল না। আনমনে নিজের ঠোঁট কামড়াতে কামড়াতে দুজনের পাশ কাটিয়ে আবার বেসমেন্টে ফিরে এলো কণিকা। সিঁড়ির গোড়ায় নেমে ফিরে তাকিয়ে বলল, আমি যে ভ্যাম্পায়ার নই, আর কোনো সন্দেহ আছে? রবিন বলল, মুসা, তুমি বরং রকি বিচে ফিরে যাও। ক্লান্ত ভঙ্গিতে একটা টুলে বসে পড়ল কণিকা। বলল, না, যেতে হবে না, বসো, কথা আছে। মুসা আর রবিন যার যার আগের জায়গায় বসলো। গলায় জোর নেই মুসা। বলল, আহ আমি কিছু আমি কিছু বুঝতে পারছি না। ভুলটা কোথায় করলাম? ধাক্কাটা হজম করতে পারিনি এখনো। রবিন বলল, ভুলটা তোমার মগজে। গাধার মতো তোমার কথা শুনতে গিয়েছিলাম। তুমি কিছু মনে করো না কণিকা, আমি দুঃখিত। ও আমাকে এমন ভাবে বোঝাতে লাগলো, তুমি ভ্যাম্পায়ার, তুমি ভ্যাম্পায়ার বলতে লাগলো। রবিনকে অবাক করে দিল কণিকা। বলল, ভুল করনি ও। ভ্যাম্পায়ার এখানে সত্যি আছে, সেজন্যই এখানে এসেছি আমি, ওগুলোর অত্যাচার বন্ধ করতে। কণিকা তাকিয়ে আছে মুসা। তুমি? মুচকি হাসলো কণিকা। হাত বাড়িয়ে চেপে ধরলো কালো চুল, টান দিয়ে খুলে আনলো। বেরিয়ে পড়লো কোকড়া কালো চুল। এক এক করে প্লাস্টিকের নকল দাঁত, নকল নাক, গালে লাগানো রাবারের আলগা চামড়া, গালের ভিতর লাগিয়ে রাখা প্যাড খুলে নিল, পাশের একটা বক্সের উপর রাখলো। হাসি মুখে তাকিয়ে থাকলো দুই সহকারীর দিকে। একসঙ্গে চিৎকার করে উঠল মুসা আর রবিন, কিশোর! চট করে দরজার দিকে চোখ চলে গেল কিশোরের। বলল, আস্তে। মেয়েলি কণ্ঠস্বর আর নেই। তার স্বাভাবিক কণ্ঠেই বলল, কেউ শুনে ফেলবে। মুসার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, তা শেষ দিকের অভিনয়টুকু কেমন লাগলো? হা করে তাকিয়ে আছে মুসা, কথা নেই মুখে। অভিনয় কিশোরের জন্মগত ক্ষমতা, ছদ্মবেশ নেওয়ার ক্ষমতা অসাধারণ।
গ্রিন হিলসে থাকতে বহুবার এর প্রমাণ পেয়েছে ওরা। পুলিশম্যান ফগ র্যাম্পারটকে কত যে নাকানি চোবানি খাইয়েছে। ওকে এরকম ছদ্মবেশ নিতে দেখে যত না অবাক হলো, তার চেয়ে বেশি অবাক হলো এই বেশে ওকে স্যান্ডি হলোতে দেখে। অবশেষে কথা খুঁজে পেল মুসা। বলল, তো তোমার না রাশেদ চাচার সঙ্গে কোথায় যাওয়ার কথা? কিশোর বলল, ছিল, কিন্তু যায়নি। মুসা বলল, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? কিশোর বলল, রিকির মৃত্যুটা ভাবিয়ে তুলছিল আমাকে। তার উপর দেখলাম জিনার অবস্থা। তোমার মুখে সব শুনে ভ্যাম্পায়ারের কথা বিশ্বাস করিনি, তবে বুঝতে পারছিলাম রহস্যময় কিছু ঘটেছে এখানে। একটা কথা মনে পড়ল, সঙ্গে সঙ্গে গিয়ে পুরনো পত্রিকা ঘাটাঘাটি শুরু করলাম। শিওর হয়ে গেলাম আমার ধারণাই ঠিক। তোমাদের না জানিয়ে ছদ্মবেশে আসার কারণ ভ্যাম্পায়ারের নজরে পড়তে চাইনি, বরং আমি ওদের খুঁজে বের করে ওদের দলে মিশে মিশে যেতে চেয়েছিলাম। মুসা বলল, কিন্তু আমাদের জানিয়ে এলে কি অসুবিধা হতো? আমরা না জানার ভান করতাম। কিশোর বলল, পারতে না, স্বাভাবিক আচরণ করতে পারতে না কোনো মতেই। এত বড় অভিনেতা অভিনেতা নাও তোমরা। আমি চাচ্ছিলাম তুমি অন্তত আমাকে সন্দেহ করো, ভ্যাম্পায়ার ভাবো, তাহলে ভ্যাম্পায়াররা আর আমাকে সন্দেহ করবে না। কারণ জন আর লীলার মৃত্যুর ব্যাপারে তোমাকে সন্দেহ করবে ওরা বুঝতে পেরেছিলাম। কার কার সঙ্গে তোমার খাতির জেনে যেত সহজেই। ওদের সন্দেহের আড়ালে থেকে কাজ করতে চেয়েছিলাম আমি। মুসা বলল, সফল হয়েছ? কিশোর বলল, তা বলতে পারো। রবিনের কণ্ঠে অবিশ্বাস। বলল, তার মানে তুমি বলতে চাচ্ছ ভ্যাম্পায়ার সত্যি সত্যি আছে এখানে? মুচকি হাসলো কিশোর। বলল, কেন, আমাকেও কি মোসার মতো পাগল মনে হচ্ছে? তারপর সিরিয়াস হয়ে গেল। বলল, হ্যাঁ, ভ্যাম্পায়ার সত্যি সত্যি আছে এখানে। ওগুলির শয়তানি বন্ধ করতে না পারলে আরো কত যে মানুষকে খুন করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। রক্তের নেশায়, বিশেষ করে ক্ষমতার নেশায় ওরা উন্মাদ। ওরা আমাকে ওদের দলের মনে করেছে। দুবার সন্দেহ করে ধরে ফেলেছিল প্রায়। অল্পের জন্য বেঁচে গেছি। ইমি আর অ্যানিকে ওরাই খুন করেছে, মিসেস রথরককেও। প্রথম দুজন খুন হওয়ার আগে কিছু জানতে পারিনি, কিন্তু মিসেস রক্তরকের ব্যাপারটা আজ করতে পেরেছিলাম। যখন গেলাম দেরি হয়ে গেছে, বাঁচাতে আর পারলাম না। অল্পের জন্য। রাগে কাঁপছে মুসা। বলল, কারা করেছে এ কাজ? রিকির লাশটা ভেসে উঠল চোখের সামনে। ও নিরীহ লাজুক হাসিটা স্পষ্ট দেখতে পেল। কিশোর বলল, কিমি আর ডলি। লাফ দিয়ে উঠে দাঁড়ালো মুসা। বুকের মধ্যে দাপাতে শুরু করেছে হৃৎপিণ্ডটা। ডলি! কিশোর বলল, বসো, মাথা ঠান্ডা করো। কিমি আর ডলি দুজনেই ভ্যাম্পায়ার। আমাকে সন্দেহ করলে আর ডলিকে চিনতে পারলে না? আনমনে মাথা নাড়তে নাড়তে বিড়বিড় করছে মুসা। বলল, ডলি, কিমি। কিশোর বলল, রক্তের নেশায় খিদে পাগল হয়ে গিয়েছিল দুজনে। ইমি আর এনিকে সৈকতে একা পেয়ে রক্ত শুষে শিবরে বানিয়ে ফেলেছিল। হুঁশ ছিল না যে মরে যাবে, কিংবা খিদের ঠেলায় কেয়ারই করেনি। একই কাণ্ড করেছে মিসেস রক্তরকের বেলাও। মাথা নাড়ল রবিন। বলল, আমার বিশ্বাস হচ্ছে না। কিশোর, সব কথা যদি খুলে না বলো, তুমিও পাগল হয়ে গেছো ভাবতে বাধ্য হব। ভাববো স্যান্ডি হলোতে এসে মুসা আর জিনাকে যে রোগে ধরেছে, তোমাকেও সেই রোগে ধরেছে। সত্যি কি তুমি ভূত বিশ্বাস করছো? মাথা নাড়ল কিশোর। বলল, না, তবে ভ্যাম্পায়ার বিশ্বাস করছি। কারণ আছে ওরা, নিজের চোখে দেখেছি। তবে এই ভ্যাম্পায়ার ভূত নয়, ভূতেরও বাড়া, মানুষরূপী পিশাচ। সেই প্রাচীনকাল থেকে ব্ল্যাক ম্যাজিক, জাদুটনায় বিশ্বাস করে আসছে মানুষ। ভেবেছে শয়তানের উপাসনা করে তাকে ভোজাতে পারলে বিপুল ক্ষমতার অধিকারী হওয়া যায়। ভ্যাম্পায়ার হওয়ার চিন্তাটাও সেই বিশ্বাসের কুফল। ব্রাম স্টকার ড্রাকুলার লেখার বহু আগে থেকেই ভ্যাম্পায়ারের কথা জানতো মানুষ, বিশেষ করে জার্মানি আর তার আশপাশ কয়েকটা দেশের লোকে। তার নানা রকম পূজা অর্চনার মাধ্যমে ভ্যাম্পায়ার হতে চাইতো, ক্ষমতার অধিকারী হওয়ার জন্য। তাদের আরো একটা বিশ্বাস ছিল,
এই ক্ষমতা লাভ করতে পারলে অনন্তকাল বেঁচে থাকতে পারবে। তবে এর মধ্যে কিছুদিন বেশ কষ্টে করতে হবে। কিছু ক্রিয়াকর্ম পালন করতে হবে, বিধিনিষেধ মেনে চলতে হবে। আসল ভ্যাম্পায়ার যা করে থাকে বলে তাদের বিশ্বাস, সেসব ওদের মতো করেই পালন করতে হবে। কোনো রকম উল্টাপাল্টা করলে চলবে না। এই যেমন দিনের বেলা কফিনে শুয়ে থাকা, সন্ধ্যার পরে বেরিয়ে রক্ত খাওয়া, সাধনা চলাকালে অন্য কোনো রকম খাবার খাওয়া চলবে না। তাহলে সব মাটি। মোট কথা, ভ্যাম্পায়ার যা যা করে ঠিক তাই তাই করতে হবে। আসল ভ্যাম্পায়ার যেহেতু ভূত, তার অনেক ক্ষমতা, কিন্তু বাস্তবে মানুষ তো আর সেই ক্ষমতা নেই। মানুষের রক্ত খাওয়ার জন্য তাই নানা রকম কৌশল, ওষুধের আশ্রয় নিতে হয়। শিকারের সঙ্গে পরিচিত হয়ে তাকে সম্মোহন করে ভোলাতে হয়। সুযোগ মতো ওষুধ শুকিয়ে তাকে বেহুঁশ করতে হয়। তারপর দাঁতে লাগানো কৃত্রিম ধাতব দাঁত দিয়ে গলার শিরা ফুটো করে রক্তপান করতে হয়। অকাল্টের বই থেকে পড়েছি এসব। যাই হোক, পুরোনো আমলেও গুরু থাকতো ওদের, এখনো আছে। এখানে যে দলটা আছে তাদের গুরুর নামটা নিশ্চয়ই শুনেছো তোমরা। বেশ গাল ভরা, কাউন্ট ড্রাকুলা। তাতে দাঁত চাপলো মূসা। বলল, কোথায় আছে বেটা? নাম বলো। ধরে এসা ধুলাই দেবো। হাত তুললো কিশোর। বলল, বলছি। তাকে কোনো মতে ছাড়া হবে না। তবে আগে জানতে হবে কোথায় আছে সে, কোন ঠিকানায়। চেলাগুলোকে পুলিশে ধরিয়ে ধোলাই দিলেই সুসুর করে নাম বলে দিবে। মুসা বলল, তাহলে চলো, এখনই ধরবো। কিমি আর ডলি তো, 2 মিনিটও লাগবে না ওদের কাবু করতে। থাকে কোনখানে? কিশোর বলল, কেন, আন্দাজ করতে পারছো না জন আর লীলা কোনখানে ছিল? মুসা বলল, ভ্যাম্পায়ারের দ্বীপ। কিশোর বলল, হ্যাঁ। এতে অবাক হওয়ার কি আছে? ঘাঁটি হিসেবে এত চমৎকার জায়গা আশেপাশে আর কোথাও আছে নাকি? মুসা বলল, তা বটে। আমি তো মনে করেছি জন আর লীলাকে যেহেতু ওখানেই খতম করা হয়েছে, জায়গাটা পাল্টাবে ওরা। ধরা পড়ার ভয়ে ওখানে থাকতে আর সাহস করবে না। কিন্তু বাড়িটা তো পুড়ে গেছে। কিশোর বলল, একটা পুড়েছে, আরো অনেক বাড়ি আছে ওখানে। মুসা বলল, চলো তাহলে, এখনই যাব। এত তাড়াহুড়া নেই। সারা রাত জেগে ওরা দিনের বেলায় বেহুশের মতো ঘুমাবে কফিনের মধ্যে। তৈরি হয়ে যেতে হবে আমাদের। সারা রাত জেগেছি, আমাদের কিছুক্ষণ বিশ্রাম নেওয়া দরকার। তারপর বেরোবো। বলা যায় না, কিমি আর ডলি বাদেও ওখানে আরো লোক থাকতে পারে। কাউন্ট ড্রাকুলার নামে বদমাসটাও হয়তো ওই দ্বীপেই থাকে, ভিন্ন কোনো বাড়িতে। লড়াই করে ওদের কাবু করতে হলে শক্তি দরকার। গলায় হাত বুলাতে বুলাতে রবিন বলল, আমার গলার দাগ দুটো কিসের? নিশ্চয়ই পোকার কামড়ই হবে। আমি তো রাতে একা ওই 2 ভ্যাম্পায়ারের কারো ত্রিসীমানায় যাইনি। ভুরু নাচালো কিশোর। বলল, তুমি না গেলে কি হবে? ওরা এসেছিল তোমার কাছে। ডলির কাজই হবে। ওর খিদেটাই বেশি। তুমি এমনিতেই অসুস্থ মানুষ। রাতের বেলা মরার মতো ঘুমিয়েছো চুরি করে করে বোর্ডিং এ তোমার ঘরে ঢুকে রক্ত তখন খেয়ে গেছে। ঘুমের মধ্যেই ওষুধ শুকিয়ে নিশ্চয়ই বেহুশ করে নিয়েছিল তোমাকে। সেটা করা এমন কোনো কঠিন কাজ নয়। শিউরে উঠল রবিন। বল, শয়তানের দল। কিশোর বলল, তোমাকেও খতম করে দিত ওরা। বেঁচে গেছো মূসার জন্য। ও তোমার উপর এমন ভাবে চোখ রাখা আরম্ভ করেছিল, বেশি সাহস করতে পারেনি ডলি, ধরা পড়ে যাবার ভয়ে। কৃতজ্ঞ চোখে মূসার দিকে তাকালো রবিন, আবার ফিরল কিশোরের দিকে। বলল, টনির কিছু করলো না কেন তাহলে কিমি? কিশোর বলল, ওই একই কারণ, ধরা পড়ার ভয়। তবে টনিকেও ছাড়তো না ওরা। সুযোগ মতো চিকিৎসা আবার করতো। ওকে খাঁচায় পড়া মুরগি ভেবেছিল আর কি। যখন ইচ্ছে খাওয়া যাবে। ঘড়ি দেখলো কিশোর। বলল, চলো, অনেক বকবক হয়েছে, ঘুমানো দরকার। ঘুমের কথায় হঠাৎ আবার দুর্বল বোধ করতে লাগলো রবিন। এতক্ষণ উত্তেজনায় খেয়াল ছিল না। মূসার দিকে তাকালো। বলল, একা যেতে সাহস পাচ্ছি না। হাসলো মূসা। ভ্যাম্পায়ারের ভয়? রবিন বলল, না, ভীষণ দুর্বল লাগছে। মাথা ঘুরে যদি পড়ে যাই। মূসা বলল, চলো, আমি যাচ্ছি সঙ্গে। টিপ টিপ বৃষ্টি পড়ছে। দড়ি খুলল মূসা। লাফ দিয়ে উঠে পড়ল নৌকায়। কিশোর আগেই উঠে বসে আছে। ডক হাউসের ভেতরে মৃদু ঢেউয়ে দুলছে নৌকা। হুডওয়ালা প্লাস্টিকের রেইনকোট পরে এসেছে দুজনেই। হুড তুলিয়ে দিয়ে শক্ত হয়ে বসলো মূসা। মাত্র দুপুর হয়েছে, কিন্তু কালো মেঘে এতটাই ভারী হয়ে গেছে আকাশ, প্রায় রাতের মতো অন্ধকার। দাঁড়ের আংটায় দাঁড় ঢুকিয়ে দিয়ে বাইতে শুরু করলো সে। গোলুয়ের কাছে বসেছে কিশোর, এদিকে মুখ করে। শক্ত হয়ে আছে চোয়াল, চোখে কঠিন দৃষ্টি। বোঝা যাচ্ছে
বন্ধুদের খুনের প্রতিশোধ নিতে মুসার মতোই দৃঢ় প্রতিজ্ঞ সে। রবিন এলে ভালো হতো, সাহায্য করতে পারত, কিন্তু এতটাই অসুস্থ সে, বিছানা থেকে উঠতে কষ্ট হয়। তাছাড়া সারা রাত জেগে থাকার উত্তেজনায় আর পরিশ্রমে আরো বেশি কাহিল হয়ে পড়েছে। নৌকার পাটাতনে পড়ে আছে দুটো নাইলনের ব্যাগ। দুটোতে একই জিনিস আছে, কাঠের চোখা গজাল, বড় হাতুড়ি, ভ্যাম্পায়ার ধ্বংস করার সরঞ্জাম। কিশোরের বুদ্ধিতে নেওয়া হয়েছে এসব। এগুলো দিয়ে কি করবে কিশোর জানে না মুসা। বেকায়দায় পড়লে খুন করবে নাকি মানব ভ্যাম্পায়ারের বুকে গজাল ঢুকিয়ে? কিশোর বলল, রোদ থাকলে ভালো হতো, বিচ্ছিরি আবহাওয়া। মুসা বলল, ভ্যাম্পায়ারের জন্য চমৎকার। কিশোর বলল, কি জানি, চাঁদনি রাতে বেরিয়েও ভ্যাম্পায়াররা আনন্দ পায়। মুসা বলল, পাবেই, আধা মানুষ তো। মানুষেরা যাতে যাতে আনন্দ পায় ওরাও পায়। মানুষেরা মানুষের রক্ত খায় না। মুসা বলল, কে বলল? নরখাদকদের কাহিনী ভুলে গেছো? এই শতকের গোড়ার দিকেও আফ্রিকার জঙ্গল আর প্রশান্ত মহাসাগরের অনেক দ্বীপে মানুষ খেকো মানুষের সন্ধান পাওয়া গেছে। আকাশের দিকে মুখ তুলে তাকালো মুসা, বলল, তা ঠিক। মনে হচ্ছে আগামী পুরো হপ্তাটাই বৃষ্টি থাকবে। থাকুক গে, ভ্যাম্পায়ার গুলোকে খতম করতে পারলে আর থাকবো না এখানে, বাড়ি ফিরে যাব। মাথা ঝাঁকালো কিশোর, বলল, কিন্তু যে হারে অন্ধকার হচ্ছে। বৃষ্টির বেগ খানিকটা বাড়লো। রেইনকোটের উপর ফোঁটা পড়ার এক টানা আওয়াজ হতে থাকলো পুটপুট করে। শান্ত সাগর, ঢেউ এতই কম হ্রদের পানির মতো লাগছে। তাতে সুবিধে হয়েছে, নৌকার গতি বেশি, দ্রুত এগিয়ে চলছে দ্বীপের দিকে। জিজ্ঞেস করলো মুসা, ভয় লাগছে? কিশোর বলল, হ্যাঁ, তবে কাজ সারতেই হবে। স্যান্ডি হলোতে এই ভ্যাম্পায়ারের ব্যবসা খতম করে ছাড়বো আজ। তোমার ভয় লাগছে না? হাসলো মুসা, বলল, না, ভয় তো ভূতকে, মানুষকে আবার কিসের ভয়? কিশোর বলল, কিন্তু মানুষকেই ভয় করা উচিত, কারণ ওরা বাস্তব, ক্ষতি করার ক্ষমতা সীমাহীন। চুপ হয়ে গেল মুসা। এই তর্কের শেষ নেই। সে ভূত বিশ্বাস করে, কিশোর করে না। অতএব যুক্তি দেখানো শেষ হবে না। কাঁধের উপর দিয়ে ফিরে তাকিয়ে দ্বীপটা দেখলো মুসা। কাছে চলে এসেছে, মেঘলা অন্ধকারের মধ্যে সামনে খাড়া হয়ে রয়েছে কালো দেয়ালের মতো। জিনাকে নিতে এসে রাতের বেলা দেখেছিল সেদিন, দিনের বেলা অনেক বেশি ভয়ঙ্কর মনে হলো আজ। কিশোর বলল, দেখেই তো মনে হয় শয়তানের ঘাঁটি। মুসা বলল, হ্যাঁ, সত্যি সত্যি শয়তানের বাস করে ওখানে। আরো কাছে এলে গাছগুলোকে আলাদা করে চেনা গেল। দ্বীপের কিনারে ঘন হয়ে জন্মেছে বড় বড় গাছ। বরফ শীতল এক ফোঁটা ঘাম ঝরে পড়ল মুসার কপাল থেকে। কেঁপে উঠল সে। পুরনো ডগটা রাতের বেলা দেখেছে, কোনখানে ছিল মনে করতে পারল না। আন্দাজে এগিয়ে চলল। তীরের এক পাশ থেকে আরেক পাশে চোখ বোলালো, কিন্তু দেখতে পেল না ওটা। কোথায়, কোনখানে ছিল? তীরের আরো কাছে চলে এলো নৌকা। মুসা বলল, না, নেই, গায়েব। জানতে চাইল কিশোর, কি গায়েব? মুসা বলল, ডগটা। ওহো, না না না, আছে আছে, মানে ছিল। করাতে কাটা কতগুলো তক্তার মাথা পানি থেকে উকি দিয়ে আছে, বুঝিয়ে দিচ্ছে কোন দিক ছিল ডগটা। এমন ভাবে কেটে নষ্ট করে ফেলেছে, নৌকা বাঁধার কোনো কিছু নেই। মুসা বলল, ভ্যাম্পায়ারেরাই কেটে ফেলেছে। নৌকা নিয়ে কেউ এসে যাতে ওদের গোপন ঘাঁটি খুঁজে বের করে হামলা চালাতে না পারে, সেজন্যই এই সতর্কতা। তা নিজেদের নৌকা ভেতরে কোন খাঁড়িটারি লুকিয়ে রাখে? চোখের পাতা শুরু করে ফেললো কিশোর। বলল, তাহলেই বুঝো। এই একটা ব্যাপার থেকে বোঝা যায় ওরা ভূত নয়, মানুষ। কিন্তু ওরা কিছু সন্দেহ করে ফেললো নাকি? আমরা আসবো বুঝতে পেরেছে? অসম্ভব নয়। সাবধানে তীরের কাছে নৌকা নিয়ে এলো মুসা। টেনে তোলার জায়গা খুঁজতে লাগলো। বড় বড় পাথর আর পাথরের খাড়া দেয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ল না। কিশোরের প্রশ্ন, সাঁতরে উঠলে কেমন হয়? মুসা বলল, নৌকাটা কোথায় রেখে যাব? নোঙর নেই, ভেসে চলে যাবে। তখন ফিরবো কি করে? দ্বীপটার যে পাশে খোলা সাগর, সেদিকে নৌকা নিয়ে গেল মুসা। ও পাশে বড় বড় ঢেউ। লুফালুফি শুরু করে দিল জন্য নৌকাটাকে নিয়ে। এখনই ঢেউয়ের মাথায় চড়ছে নৌকা, পরক্ষণে ছপাত করে একবারে নিচে। দুই ঢেউয়ের মাঝখানের উপত্যকায়, আবার তারপর উপরে। চলতেই থাকলো এরকম। মোচার খোলার মতো দুলছে। গোলুয়ের বাড়ি খেয়ে পানি ছিটকে এসে চোখে মুখে পড়ছে। শঙ্কিত হয়ে কিশোর বলল, খোলা সাগরে বেরোনোর জন্য উপযুক্ত নয় এই নৌকা।
দুই হাতে দুই দিকে কিনার চেপে ধরে বসেছে। ভেতরের দিকটাতে থাকা উচিত ছিল। তীরের কাছে একটা পরিবর্তন চোখে পড়ল মুসার। চিৎকার করে উঠল, দেখো, ঢোকার মুখ। কিশোরও দেখল একটা খাল মতো ঢুকে গেছে দ্বীপের ভেতরে। ওটার দিকে নৌকা বাইতে লাগলো মুসা। ঢেউয়ের জন্য বাইতে খুব অসুবিধে হচ্ছে, কিন্তু হাল ছাড়ল না সে। খালের প্রবেশ মুখে ঢুকতেই ঢেউয়ের অত্যাচার কমে গেল। মাথার উপর খাড়া হয়ে আছে বড় বড় গাছ, ছাতার মতো ছড়িয়ে আছে ডালপালা। কিছু ডাল পানির উপর ঝুঁকে পড়ে পানি ছুঁই ছুঁই করছে। কুচকুচে কালো লাগছে পানির রং। তার উপর দিয়ে নিঃশব্দে ভেসে এগিয়ে চলল নৌকা। আগের বারের কথা মনে পড়ল মুসার। রাত ছিল, মাথার উপরে উঠছিল অগণিত বাদুড়। বনের ভেতর থেকে ভেসে আসছিল নেকড়ে ডাকের মতো ডাক। বাদুড়েরা দিনে ওড়ে না, কিন্তু নেকড়ে যে কোনো সময় হামলা চালাতে পারে। যদিও এখনো ডাক শোনা যাচ্ছে না, তবুও সাবধান থাকতে হবে। কোন দিক দিয়ে এসে ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে কোনো ঠিক নেই। তাছাড়া মেঘলা বনের চেহারা রাতের চেয়ে কম ভয়ঙ্কর দেখাচ্ছে না। হাত তুলে দেখালো কিশোর, ওইদিকে ওইদিকে নিয়ে যাও। বন ওখানে ঢালু হয়ে নেমে এসেছে পানিতে, নৌকা রেখে যাওয়ার উপযুক্ত জায়গা। নৌকার মুখ ঘুরিয়ে দিল মুসা। নরম মাটিতে ঠেকলো নৌকার তলা। লাফ দিয়ে মাটি থেকে নেমে দড়িটা একটা গাছের ডালের সাথে বেঁধে ফেলল সে। ব্যাকপ্যাক দুটো ওর দিকে ছুড়ে দিল কিশোর। তীরে নামলো। ভারী দম নিল মুসা। বাতাসে এক ধরনের ভেজা ভেজা ভাবসা গন্ধ। বলল, যাবো? মাথা ঝাঁকালো কিশোর। উত্তেজনায় চকচক করছে চোখ। দ্বীপটা যে এত ছোট আগে বোঝেনি মুসা। আগের বার পুড়িয়ে রেখে যাওয়া বিচ হাউসটার কাছে পৌঁছতে কয়েক মিনিটও লাগলো না। ওটার দিকে এগোতে গিয়ে আরো কতগুলো প্রায় একই ধরনের বাড়ি চোখে পড়ল। বাড়ি মানে বাড়ি ঘরের কঙ্কাল, ধ্বংসাবশেষ। ঘড়ির দিকে তাকালো মুসা। বলল, কফিনগুলো খুঁজে বের করবো কি করে? বিকেল তো হয়ে এলো। দুজন দুদিক দিয়ে খুঁজবো নাকি? তাতে সময় বাঁচবে। ব্যাগটা হাত বদল করলো কিশোর। বলল, সত্যি কি লাভ হবে তাতে? মুসা বলল, একা হতে ভয় পাচ্ছে নাকি? দ্বিধা করলো কিশোর। মাথা ঝাঁকিয়ে স্বীকার করলো। বলল, পাচ্ছি না বলা যাবে না। খুনিদের সঙ্গে লাগতে এসেছি আমরা। সাধারণ খুনি নয়, একেবারে পিশাচ। জীবন্ত মানুষের গা থেকে রক্ত চুষে চুষে খেয়ে খুন করে। ওদের পক্ষে সবই সম্ভব। এটা ওদের রাজত্ব। ধরে বেঁধে রক্ত খেয়ে যদি লাশগুলো সাগরে ভাসিয়ে দেয়, কিচ্ছু করার থাকবে না আমাদের। মুসা বলল, ধরো কফিনে শোয়া অবস্থায় পাওয়া গেল ওদের, কি করব? গজাল ঢুকিয়ে দেবো হৃৎপিণ্ডে? কিশোর বলল, না না, খুন হয়ে যাবে সেটা। ভয় দেখাতে হবে শুধু। মুসা বলল, যদি ভয় না পায়? কিশোর বলল, পিটিয়ে বেহুশ করে রাখার চেষ্টা করবে। মুসা বলল, তারপর? কিশোর বলল, কফিনের ডালা আটকে রেখে চলে যাব, যাতে বেরোতে না পারে। পুলিশ নিয়ে আসবো। একে অন্যকে গুড লাক বলে দুজন দুদিকে রওনা হয়ে গেল। কিছু দূর এগিয়ে ফিরে তাকিয়ে দেখলো মুসা। কালো একটা বাড়ির কঙ্কালের মধ্যে ঢুকে যাচ্ছে কিশোর। ঘুরে দাঁড়ালো মুসা। ডানের আরেকটা কঙ্কালের দিকে এগিয়ে চলল সে। দরজার কাছে এসে দ্বিধা করলো। তারপর যা থাকে কপালে ভেবে ঢুকে পড়লো ভিতরে। ঘুটঘুটে অন্ধকার। চোখে সইয়ে নেওয়ার জন্য দাঁড়ালো। কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারলো ঘরে আরো কেউ রয়েছে। দম বন্ধ করে দাঁড়িয়ে রইল মুসা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের অন্ধকারের দিকে। ব্যাগটা হাতে ঝুলানো। চেইন খুলে গজাল বের করতে সময় লাগবে। ততক্ষণে আক্রমণ করে বসবে ঘরে যে আছে। ডলি কিংবা কিমিকে ভয় করে না সে। দুটো মেয়ে কিছুই করতে পারবে না ওর। তার ভয় কাউন্ট ড্রাকুলারকে। পালের গোদা, পুরুষ মানুষ, সঙ্গে পিস্তল থাকা অস্বাভাবিক নয়। খুট করে একটা শব্দ হলো। তাকালো সেদিকে। খুব আবছা ভাবে নড়াচড়া চোখে পড়ল। মৃদু গড় গড় কানে এলো। রেগে গেলে কুকুর যা করে। হঠাৎ বুঝে ফেলল প্রাণীটা কি। নেকড়ে। মহা সংকটে পড়ে গেল মুসা। কি করবে? এগুলোর প্রশ্নই ওঠে না। পিছানাও বিপদ। মুহূর্তে এসে আক্রমণ করে বসবে নেকড়েটা। জিম করবেটের মানুষ খেকো বাঘ শিকারের কাহিনী মনে পড়ল। চৌগড়ের ভয়াবহ বাঘিনীর মুখোমুখি হয়ে গিয়েছিলেন একবার তিনি। হাতে ছিল রাইফেল। বাঘিনীটা এতই কাছে ছিল তার, কোনো রকম নড়াচড়া করতে গেলেই ঝাঁপিয়ে এসে পড়তো।
খুব ধীরে ধীরে হাতের রাইফেলটা ঘুরিয়ে টার্গেট করে তারপর গুলি করেছিলেন। সেই বুদ্ধিটাই কাজে লাগালো এখন সে। খুব ধীরে, যেন অনন্তকাল ধরে চেষ্টা করে নেকড়েটাকে চমকে না দিয়ে হাতের ব্যাকপ্যাকটা প্রায় পেটের উপর নিয়ে এলো। অন্য হাতটা আনলো চেনের উপর। করবেটের মতো অতটা সাবধানে থাকতে পারেনি। নড়াচড়া বোধহয় একটু বেশি হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে বেড়ে গেল নেকড়ের গড়গড়ানি। হাতটা যেভাবে আছে সেভাবেই রেখে দিল সে, একেবারে স্থির। গড়গড় কমলে চেন খুলতে শুরু করলো। ব্যাগের ভেতরে হাত ঢুকালো। আঙ্গুলে ঠেকলো হাতুড়ির বাঁট। ঠিক এই সময় আক্রমণ করে বসলো নেকড়ে। একসঙ্গে কয়েকটা ঘটনা ঘটে গেল। হাত থেকে ব্যাগটা ছেড়ে দিল মুসা। টান দিয়ে বের করে আনলো হাতুড়ি। নেকড়েটা এসে ওর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ার আগেই হাতুড়ি ঘুরিয়ে আন্দাজে বাড়ি মারল। থ্যাপ করে একটা আওয়াজ হলো। বাড়িটা লাগলো নেকড়ের পেটে। ভয়ঙ্কর গর্জন করে মুসার উপর ঝাঁপিয়ে পড়লো ওটা। পড়ে গেল মুসা। হাতুড়ি ছাড়লো না। চিত হয়ে পড়েছে। ওই অবস্থাতেই আবার বাড়ি মারল। লাগলো নেকড়ের গলায়। প্রচন্ড ব্যথায় আবার গর্জে উঠে থমকে গেল প্রাণীটা। পরক্ষণে দাঁত বের করে মুসা টুটি কামড়ে ধরতে এলো। নাকে মুখে বাড়ি মারতে লাগলো মুসা। থেতলে দিল নাকটা। দরজা দিয়ে আসা আলোয় দেখতে পেল রক্ত বেরোচ্ছে নেকড়ের নাক থেকে। গুঙ্গিয়ে উঠল ওটা। ভীষণ রাগে ঝাঁপ দিয়ে পড়লো মুসার বুকে। কানের পাশে বাড়ি মারলো মুসা। মোক্ষম আঘাত। কাত হয়ে পড়ে গেল নেকড়েটা। ঠেলা মেরে বুকের উপর থেকে নেতিয়ে পড়া প্রাণীটাকে সরিয়ে দিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো সে। মরেনি এখনো। চোখ মিটমিট করে তাকাচ্ছে। ব্যথাটা সহ্য হয়ে গেলেই আবার উঠে দাঁড়াবে। আবার কামড়ে ছিটতে আসবে ওকে। সুযোগ দেওয়া যাবে না। তাড়াতাড়ি ব্যাকপ্যাক থেকে একটা কাঠের গজাল বের করে চোখা মাথাটা ঠেসে ধরল নেকড়ের হৃৎপিণ্ডে বরাবর। বাড়ি মেরে মেরে ঢুকিয়ে দিয়ে যতখানি যায়। থরথর করে কেঁপে উঠল নেকড়ের শরীরটা। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো গজালের চারপাশ থেকে। ঠিক মুমূর্ষু কুকুরের মতো আর্তনাদ বেরিয়ে আসলো মুখ দিয়ে। গজাল বেঁধা নেকড়ে, ভয়ঙ্কর দৃশ্য। তাকাতে পারল না আর মুসা। নেকড়ের মতোই থরথর করে কাঁপতে লাগলো সেও। মায়াই লাগছে প্রাণীটার জন্য। না মেরে উপায় ছিল না। না মারলে তাকে মরতে হতো। ব্যাকপ্যাকটা তুলে নিয়ে হাতুড়ি হাতে বেরিয়ে এলো ঘর থেকে। ভেতরে আর কেউ আছে কিনা দেখারও প্রয়োজন বোধ করলো না। ভয়ঙ্কর নেকড়ের সঙ্গে এক ঘরে বাস করার কথাও নয় কারোর। কথাটা মনে হলো এই সময়, পোষা নেকড়ে নয় তো ওটা, তাই হবে। নইলে এত বিপজ্জনক একটা প্রাণীর সঙ্গে বাস করার সাহস হতো না কিমি আর ডলির। তাছাড়া এই দ্বীপে নেকড়ে আসবেই বা কোথা থেকে? দ্বীপ পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে প্রাণীটাকে। ঠিক কাউন্ট ড্রাকুলারের প্রহরী, ট্রান্সিলভানিয়ার সেই দুর্গের মতো। এর আগের বার যখন এসেছিল সে, তখনও ছিল ওটা। আগুনের ভয়ে নিশ্চয়ই কাছে আসেনি সেবার। একটাই আছে, না আরো? সাবধানে থাকতে হবে। কোন দিক থেকে সে ঘাড়ে পড়বে কে জানে। সাবধান থেকেও কতটা লাভ হবে বলা যায় না। দল বেঁধে এসে একযোগে আক্রমণ চালালে কিছুই করার থাকবে না ওর। মুহূর্তে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। বাড়িটার কাছ থেকে সরে এসে দ্রুত অন্য বাড়ির খোঁজে হাঁটতে লাগলো সে। বুনো পথে চলতে গিয়ে দিনের বেলাতেও গা ছমছম করতে লাগলো। ভুতুরে বন। সত্যি সত্যি ভূত থাকলেও এখানে অবাক হবার কিছু নেই। ভয় তার শক্তি কেড়ে নিয়েছে যেন। পা দুটো অসম্ভব ভারী লাগছে। বুকের মধ্যে দুরু দুরু করছে। পাওয়া গেল আরেকটা বাড়ি। এক পাশ ধসে পড়েছে। ঢুকে কিছু পেল না। একের পর এক বাড়িতে ঢুকে দেখতে লাগলো সে। কোনোটাতেই কফিন দেখলো না। কিমি আর ডলিকেও পেল না। যে ঘরে তাক আলমারির সিন্দুক রয়েছে, কোনোটা খোঁজা বাকি রাখলো না। কিন্তু কিমিও নেই, ডলিও না। কোনো চিহ্নই নেই ওদের। গেল কোথায়? কোনখানে আছে? ছোট্ট এক টুকরা খোলা জায়গায় এসে দাঁড়ালো সে। ঘড়ি দেখলো 3:45। আগের বার যখন দেখেছিল তখনও ছিল 3:45। হঠাৎ খেয়াল করলো সেকেন্ডের কাঁটাটা চলছে না। এই ব্যাপার। নেকড়ের সঙ্গে ধস্তাধস্তি করার সময় বা নিশ্চয়ই বাড়ি লেগেছে। সময় দেয়, বোঝার উপায় নেই আর। কতক্ষণ ধরে রয়েছে বলতে পারবে না। সূর্য ডোবার কত দেরি তাও জানা গেল না। বৃষ্টি থেমেছে, কিন্তু ভারী মেঘে ঢেকে রেখেছে আকাশ। সময় অনুমান করা কঠিন। তবে সন্ধ্যা বোধহয় হয়ে গেছে।
আলো নিভে যাওয়ার আগেই কিমি আর ডলিকে খুঁজে বের করতে না পারলে আজকের মতো ফিরেই যেতে হবে। রাতের বেলার অন্ধকারে ওদের খুঁজতে যাওয়াটা হবে চরম বোকামি। খুঁজে পাবেও না। ওদিকে মারাত্মক বিপদের ঝুঁকি নিতে হবে। আরো নেকড়ে থাকলে রাতের বেলা ভয়ানক বিপদে পড়বে। কিশোর কোথায়? কাউকে নিশ্চয়ই খুঁজে পাইনি এখনো। তাহলে যোগাযোগ করতো ওর সঙ্গে, নাকি বিপদে পড়লো? চিৎকার তো শোনা যায়নি। খোলা জায়গাটায় দাঁড়িয়ে চারপাশ তাকালো মুসা। কোন দিক যাবে বুঝতে চাইছে। বনের ভেতর থেকে ভেসে এলো একটা কাঁপা কাঁপা ডাক। নেকড়ে। তার মানে আরো আছে। দূর থেকে শেয়ালের ডাকও অনেক সময় নেকড়ের মতো লাগে। তবু খারাপটা ভেবে রাখা ভালো। প্রাণীটাকে নেকড়ে ধরে নিল সে। রাতের আর কত বাকি? রাত পর্যন্ত কি অপেক্ষা করবে ওটা? একটাই আছে, না আরো বেশি? ভুল করে আবার তাকালো ঘড়ির দিকে। তাকিয়েই মনে পড়ল নষ্ট। সেই ৩:৪৫ বাজে। বাদুড়েরা এখনো বেরোয়নি। ওরা বেরোতে শুরু করলেই বুঝতে হবে সন্ধ্যা লেগে গেছে। কিশোরকে ডাকার কথা ভাবলো। চিৎকার করতে হবে তাহলে। নেকড়ের কানে যাবে সেই ডাক। হয়তো কিশোরের আগে ওরাই ছুটে আসবে। বনের ভিতর দিয়ে হাঁটতেও এখন ভয় লাগছে, কিন্তু উপায় নেই। নৌকার কাছে যেতে হলেও বনের ভিতর দিয়েই যাওয়া লাগবে। নৌকা, তাই তো। এখন থেকে কতখানি দূরে অনুমান করতে পারলো না। সাগরের খোলার দিকটা দিয়ে খালে ঢুকেছিল। খুঁজে বের করতে সময় লাগবে। নেকড়ে তাড়া খেলে এখন পৌঁছতে পারবে না ওটার কাছে। আতঙ্ক যেন চেপে ধরলো ওকে। গাছপালার ফাঁকে ঘুরে বেড়াতে লাগলো চঞ্চল দৃষ্টি। যেখানে দাঁড়িয়ে আছে জায়গাটা ঘাসে ছাওয়া। ভালো করে তাকাতে চোখে পড়লো এক জায়গার ঘাস চ্যাপ্টা হয়ে আছে। কেউ মনে হয় হেঁটে গেছে এখান দিয়ে। রাস্তা? না, রাস্তা এখনো পুরোপুরি হয়নি। হেঁটে যাওয়ার ফলে একটা পায়ে চলার পথ তৈরি হচ্ছে। নেকড়ের কাজ? ধুর, এত চিন্তা করে কিছু করতে পারবে না। নিজেকে ধমক লাগালো সে। যা হোক কিছু একটা করে ফেলো, নয়তো ভ্যাম্পায়ার খোঁজা বাদ দিয়ে মানে মানে কেটে পড়া এখান থেকে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাতুড়িটা বাগিয়ে ধরে পা বাড়ালো সে। বনে এসে ঢুকলো। বনটা এদিকে বেশ গভীর। এগিয়ে চলল গাছপালার মাঝখান দিয়ে। গায়ে বাড়ি লেগে সরাত সরাত সরে যাচ্ছে ডাল। পাতায় লেগে থাকা পানি মুহূর্তে ভিজিয়ে দিল শরীর। ঘন হয়ে জন্মে আছে মোটা মোটা লতা, ঝুলে আছে রাস্তার উপর। হাঁটতে গেলে জড়িয়ে ধরে। এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলো সে। সামনে ডালপালা জড়িয়ে ধরে দুর্ভেদ্য দেয়াল তৈরি করে রেখেছে লতার দঙ্গল। তার ওপাশে বাড়ির দেয়ালের মতো কি যেন চোখে পড়ছে। নিশ্চিত হওয়ার জন্য ডাল সরিয়ে দেখতে যেতেই খোঁচা লাগলো হাতে। ফুটুস করে কি যেন বিঁধল। আউক করে হাতটা সরিয়ে আনলো ওখান থেকে। খাইছে, দুটো ফুটো। ভ্যাম্পায়ারের দাঁত বসলে যেমন হয়। 2 ফোঁটা রক্ত বেরিয়ে এসেছে। চুষে ফেলতে গিয়ে থমকে গেল। ভ্যাম্পায়ার দ্বীপে এসে এভাবে রক্ত খাবে? নিজেও ভ্যাম্পায়ার হয়ে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি মুখ সরিয়ে নিল। যাবে কি করে ওপাশে? ভাবনায় পড়ে গেল সে। কাঁটার জন্য ছোঁয়াও যাচ্ছে না। ব্যাকপ্যাক থেকে একটা গজাল টেনে বের করলো। ঢুকিয়ে দিল লতার দঙ্গলের মধ্যে। চার মেরে মেরে ফোকর বড় করতে লাগলো। তাকালো তার ভিতর দিয়ে। বাড়ি আছে ওপাশে একটা। দ্বীপের অন্য বাড়িগুলোর তুলনায় মোটামুটি অক্ষত। আলো ফুরিয়ে যাওয়ার আগেই কাজ সারার তাগিদে দ্রুত হাত চালালো সে। ফোকরটা বড় করে ফেললো যাতে কোনো মতে গলে অন্য পাশে চলে যেতে পারে। গজালটা আবার ব্যাগে ভরলো। কিন্তু কাটার জন্য ফোকর গলে যাওয়াটা এক ছকমারি। কাপড়ে আঁকড়ে ধরলো কাটা। ব্যাগ টেনে ধরলো। হাতের মুখের চামড়া ছুলে গেল। সবকিছু সহ্য করেই আসতে হলো অন্য পাশে। আকাশের দিকে তাকালো। বন্ধ হওয়ার পর আর শুরু হয়নি বৃষ্টি। মেঘের দল টুকরো টুকরো হয়ে গিয়ে ছুটতে আরম্ভ করেছে। কেউ যেন তাড়িয়ে নিয়ে চলেছে ওগুলোকে। নেকড়ের দল? মনে পড়লো আবার। সূর্য ডোবার আর কত বাকি? কতটা সময় হাতে আছে আর? বাড়ির দরজার কাছে এসে দাঁড়ালো সে। নব চেপে ধরে মোচড় দিতেই সহজেই খুলে গেল। ঠেলা দিতে ইঞ্চিখানেক ফাঁক হয়ে আটকে গেল পাল্লা। কোনো কিছুতে লেগে আছে।
জোরে ঠেলা দিল সে। সামান্য একটু খুলে আবার আটকে গেল। গায়ের জোরে ঠেলতে শুরু করলো সে। যাতে আটকে ছিল, মেঝেতে ঘষার শব্দ তুলে সরে যেতে লাগলো সেই জিনিসটা। ফুটখানেক ফাঁক হতেই আর খোলার চেষ্টা করলো না সে। তার মধ্যে দিয়ে চেপে চেপে কোনো মতে ঢুকে পড়ল। অন্ধকার ঘর। দরজা দিয়ে যা সামান্য আলো আসছে, আর কোন দিক থেকে আসার পথ নেই। চোখে অন্ধকার সয়ে আসার অপেক্ষা করতে লাগলো। চোখে পড়লো একটা ড্রেসার, একটাই দরজা আটকে রেখেছিল। ধীরে ধীরে নজর এলো পুরো ঘরটায়। একটা রান্নাঘরে দাঁড়িয়ে আছে। অদ্ভুত গন্ধ। আগুনের কুণ্ড করে নিভিয়ে ফেলার পর যা হয় অনেকটা সেরকম। সমস্ত ঘুরে ঘুরে বেড়াতে লাগলো তার দৃষ্টি। পুরো ঘরটাই প্রায় খালি। আরেকটা দরজা দেখে সেটা দিয়ে পাশের ঘরে ঢুকলো। এই ঘরটা আরো বেশি অন্ধকার। ভেজা বাতাস, ভ্যাপসা গন্ধ, কোণে কোণে অন্ধকার ছায়া। রান্নাঘর দিয়ে আসা আলো সেই অন্ধকার কাটছে না। দেখা যায় মোটামুটি। দেয়ালগুলোর দিকে তাকিয়ে আছে। জানালা আছে, তবে তক্তা লাগিয়ে পেরেক ঠুকে আটকে দেওয়া হয়েছে। ছায়াতে কি আছে দেখার চেষ্টা করলো। এক কোণে ওটা কি? আরে, একটা নয়, তিনটে। ছায়া এত গভীর, বোঝা যায়নি প্রথমে। তিনটে আয়তাকার বাক্স পড়ে আছে। কফিন! দম বন্ধ করে ফেললো সে। তিনটে কেন? দুটোতে কিমি আর ডলি। তৃতীয়টাতে কে আছে? কাঁপুনি শুরু হয়ে গেল বুকের মধ্যে। যা খুঁজতে এসেছিল পেয়েছে। পাওয়া গেছে ভ্যাম্পায়ারের গোপন আস্তানা। সাবধান রইল, কোনো রকম শব্দ যাতে আর না হয়। দরজা খোলার সময় যেটুকু করে ফেলেছে ফেলেছে। ওই শব্দ যদি জেগে গিয়ে না থাকে, ভালো। জাগাতে চায় না। আস্তে করে নামিয়ে রাখলো ব্যাকপ্যাকটা। একটা গজাল বের করে রাখলো একটা কফিনের পাশে। হাতুড়িটা মাথার উপরে তুলে বাগিয়ে ধরে রেখে টান দিয়ে কফিনের ডালা ধরেছে। তুলেই থমকে গেল। ভেতরে বিছানা আছে, কিন্তু মানুষ নেই। হাতে তালু রেখে বিছানাটা ছুঁয়ে দেখলো, গরম। তার মানে এই মাত্র বেরিয়েছে। নিশ্চয়ই দরজা খোলার শব্দে জেগে বেরিয়ে গেছে। সোজা হয়ে দাঁড়ালো মুসা। পেছনের শব্দ হলো। চরকির মতো পাক খেয়ে ঘুরে দাঁড়ালো সে। ধড়াস করে উঠল বুক। একটা হার্টবিট মিস হয়ে গেল। পেছনে এসে দাঁড়িয়েছে লম্বা এক লোক। কালো আলখেল্লা, মুখ ভর্তি দাড়ি, ব্যাগ ব্রাশ করা চুল, ফ্যাকাশে চেহারা। সব মিলিয়ে একেবারে ব্রাম স্টোকারের ড্রাকুলা। ট্রান্সিলভানিয়ার দুর্গ থেকে বেরিয়ে এসেছে যেন। তবে এই ড্রাকুলারের হাতে পিস্তল আছে। খসখসে গলায় হুকুম দিল, কোনো শয়তানি করার চেষ্টা করলেই গুলি খাবে। এখানে কিসের জন্য এসেছো? জবাব দেওয়ার আগে রান্নাঘর থেকে ঢোকার দরজায় আরেকটা মূর্তিকে দেখতে পেল মুসা। কিশোর, ড্রাকুলাটা বলল। কি হলো, জবাব দিচ্ছ না কেন? পেছন থেকে বলে উঠল কিশোর, এই জন্য। ঘুরে দাঁড়াতে গেল ড্রাকুলা। সময় দিল না কিশোর। নির্দ্বিধায় কাঠের হাতুড়ি দিয়ে বাড়ি মারল লোকটার মাথায়। এক আঘাতেই ড্রাকুলার কাত। হাতের পিস্তলটা মেঝেতে পড়লো খটাং করে। কাটা কলা গাছের মতো টলে উঠে পড়ে যেতে শুরু করলো লোকটা। হুমড়ি খেয়ে পড়লো মেঝেতে। বেহুশ হয়ে গেছে। কিশোর বলল, ধরো বেটাকে। ওই কফিনে শুয়ে ডালা লাগিয়ে বন্দি করি, তারপর পুলিশ আনতে যাব। শব্দ শুনে অন্য দুটো কফিনের ডালাও খুলে গেছে। উকি দিল কিমি আর ডলি। দৃশ্য দেখে হাঁ হয়ে গেছে দুজনেই। কঠোর কণ্ঠে আদেশ দিল কিশোর, চুপচাপ শুয়ে থাকো, নইলে বসের মতো অবস্থা করে ছাড়বো। ভ্যাম্পায়ার গিয়ে খুঁচিয়ে দেবো আজ। হাতুড়িটা তুলে নাচালো। মাথায় বাড়ি খাওয়ার ইচ্ছা আছে? ঝট করে মাথা নিচু করে ফেললো ডলি। বোঝাই গেল ইচ্ছে নেই। জিজ্ঞেস করলো কিশোর, এই দ্বীপে আর কে কে আছে তোমাদের সঙ্গে? জবাব দিল কিমি, কেউ না। কিশোর বলল, সত্যি বলছো? কিমি বলল, সত্যি। তাহলে কোথায় আছে? বলল কিশোর। কিমি বলল, বহু জায়গায়। কোনটার নাম বলবো? কিশোর বলল, সবগুলোরই বলতে হবে পরে। দ্বীপে আর কেউ নেই তো? মাথা নাড়ল কিমি, না। কিশোর বলল। হুমকি দিল কিশোর,
থাকলে ওর মাথা ফাটানোর আগে তোমার মাথা ফাটাবো বলে দিলাম। কিমি বলল, সত্যি নেই? একটা গজাল দেখালো কিশোর। বলল, হুম, শুয়ে পড়ো এবার। কোনো রকম শয়তানি চেষ্টা করলে এটা ঢুকাবো হৃৎপিণ্ডে। ভ্যাম্পায়ার খেলা অনেক খেলেছো, অনেক নিরীহ মানুষকে খুন করেছো, রবিনের রক্ত খেয়েছো। তোমাদের খুন করার জন্য হাত নিষ্পিস করছে আমার, সুযোগটা দিও না। বিশ্বাস করলো ওরা, সুযোগ দিল না কিশোরকে। তাড়াতাড়ি শুয়ে পড়লো। ভেতর থেকে ডালা নামিয়ে দিল। সঙ্গে করে দড়ি নিয়ে আসা হয়েছে। 3টে কফিনের ডালা বাক্সের সঙ্গে পেঁচিয়ে বাঁধা হলো, যাতে ভেতর থেকে কোনো মতেই বেরিয়ে আসতে না পারে 3 ভ্যাম্পায়ার। কাজ শেষ করে 2 হাত ঝাড়তে ঝাড়তে মূসার দিকে তাকালো কিশোর। বলল, যাও, এবার পুলিশ নিয়ে আসো গে, আমি এদের পাহারা দিচ্ছি। মূসা বলল, যদি দলে আরো লোক থাকে, তোমার উপর হামলা চালায়? কিশোর বলল, নেই। কিমি মিথ্যা বলেনি, ডলির মতো অভিনয় জানে না ও। আর যদি থাকেও। মেঝে থেকে পিস্তলটা তুলে নিল কিশোর। কিছু করতে এলে গুলি খেয়ে মরবে। দেখা মাত্র বুকে গুলি করব, কোনো ঝুঁকি নিব না। হাতে হাতে যখন পিস্তল আছে, তখন নেকড়ে এলেও ভয় নেই। যাও যাও, দেরি করো না। ওই শয়তানগুলোকে আসার আগে নৌকায় উঠে পড়োগে। মুসা বলল, ঠিক আছে, যাচ্ছি। সাবধানে থেকো। আমি যাব আর আসবো। একটা গজাল আর হাতুড়ি তুলে নিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল মুসা। শেষ হলো ভ্যাম্পায়ারের দিক 3য় ও অন্তিম পর্ব। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চান সেটা আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন। কোনো সাজেশন থাকলে সেটাও আমাদের বলতে পারেন। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। অতি শীঘ্রই আমরা অন্য একটি গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে নিয়ে। আল্লাহ হাফেজ।